এর আগে তোমাদেরকে আমি কলকাতা মেডিকেল কলেজের গল্প শুনিয়েছি। আজকে একটা অন্য গল্প শোনানো যাক। কলকাতা মেডিকেল কলেজে আমার প্রথম এমার্জেন্সি ডিউটির গল্প, যে দিনটা আমি কখনো ভুলবো না। আমি 2012 সালে মেডিকেল কলেজে ঢুকি, আর 2017 সালে আমার এমার্জেন্সি ডিউটির প্রথম ডিউটি পড়ে। তো মাঝে 5টা বছর কেটে গেছে। তো যারা জানো না তাদের জন্য বলি, আমাদের এমবিবিএস কমপ্লিট হয় 4.5 বছরে, এবং তারপরে আরও 1 বছর আমাদেরকে হসপিটালে ইন্টার্ন বা জুনিয়র ডাক্তার হিসাবে কাজ করতে হয়, এবং তারপরে ফাইনালি টোটাল 5.5 বছর পরে গিয়ে আমরা এমবিবিএস ডিগ্রিটা পাই। তো আজকের ভিডিওতে আমি আমার প্রথম এমার্জেন্সি ডিউটির গল্প বলবো, যেটা আমি আমার ইন্টার্নশিপে করেছিলাম, অর্থাৎ 2017 সালে। যেহেতু এটা একটা গল্প, তাই এখানে কোনো এডিট হয় না, তাই কোথাও কোথাও আমি থেমে যাব, কোথাও কোথাও তুততে যাব, কোথাও কোথাও আটকে যাব, সেই সব কিছু ভিডিওতে থাকবে। গল্প বলায় অত এডিট অ্যাটলিস্ট আমি পছন্দ করি না। তো চলো একেবারে সেই দিনটায় যাওয়া যাক। সালটা 2017, আগস্ট মাস। বর্ষা গরমের একটা প্যাচে ওয়েদার। দুপুর 1:30 নাগাদ মেডিকেল কলেজে পৌঁছে গেছিলাম। তারপরে একটু হালকা ফুলকা খাবার খেয়ে 2:05 আমি এমার্জেন্সিতে ঢুকি, কারণ আমার ডিউটি শুরু হওয়ার কথা হচ্ছে 2 থেকে। যখন ঢুকি তখন দেখি এমার্জেন্সিতে একদম থেকে ভিড়। তো যারা মর্নিং শিফটে যে সমস্ত ইন্টার্ন বা জুনিয়র ডাক্তাররা ছিল, তারা আমাদেরকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। আমাদেরকে মোটামুটি কাজ বুঝিয়ে দিয়ে কোন কোন পেশেন্ট এখন রয়েছে, অবজারভেশনে রয়েছে, এই সমস্তটা বুঝিয়ে দিয়ে তারা বিদায় নিল। এবার আমাদের পালা। ডিউটি আওয়ার তোমরা শুনলে হাসবে, খুব ছোট্ট। এই দুপুর 2টোয় শুরু হবে ডিউটি, পরের দিন সকাল 8টা অবধি, মাত্র 18 ঘন্টা, কোনো ব্যাপার। যাই হোক, 18 ঘন্টার ডিউটি শুরু এবং দুপুর 2টো বাজে। যে কোনো ইন্টার্নের কাছে, জুনিয়র ডাক্তারের কাছে এমার্জেন্সি ডিউটি সবসময় একটা নার্ভাসনেস ক্রিয়েট করে। কারণ প্রথমত তখনও আমরা একটু জুনিয়র, কখনো অত এক্সপিরিয়েন্স হয়নি, তার সাথে এটা এমার্জেন্সি, যেখানে সবাই এমার্জেন্সি নিয়ে আসে, সবাই বিপদ নিয়ে আসে, সবাই ভয় নিয়ে আসে, সবাই উৎকণ্ঠা নিয়ে আসে। তো সেই সমস্ত পেশেন্টকে ডিল করতে একটু আমরা নার্ভাস হয়ে যেতাম প্রথম। তাই আমার প্রথম ডিউটিতে সেই নার্ভাসনেসটা কাজ করছিল। এবার তোমাদের একটু এমার্জেন্সি কি করে কাজ করে সেটা একটু বুঝিয়ে দিই, মানে ডাক্তারের দিক থেকে কি করে কাজ করে সেটা বুঝিয়ে দিই। আমাদের এখানে টোটাল 7 জন জুনিয়র ডাক্তার ছিল, 7 জন। আমরা 3 জন ছিলাম হচ্ছে এমার্জেন্সি ইন্টার্ন। আমার এমার্জেন্সি ডিউটি ছিল, আমার মতো আরো 2 জনের ছিল। তো 3 জন আমরা ছিলাম এমার্জেন্সি ইন্টার্ন। আমাদের কাজ কি ছিল, যখনই কোনো প্রথম পেশেন্ট আসবে, যখনই এমার্জেন্সিতে পেশেন্ট ঢুকবে, সবার প্রথম আমরা 3 জন তাকে দেখব। দেখে যদি মনে হয় এটা মেডিসিনের কেস, মেডিসিন মানে কি, বুক ব্যথা, পেট ব্যথা, বমি পাচ্ছে, স্ট্রোক হয়ে গেছে, মাথা ঘুরছে, এই সমস্ত কেস আমরা দেখব। যদি দেখি এটা সার্জারির কেস, সার্জারি মানে কি, কাটা ছেঁড়া পুড়ে গেছে, তাহলে সেটাকে আমরা সার্জারি যে ইন্টার্ন রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেবো। তো 2 জন সার্জারি ইন্টার্ন থাকতো। এবং আর একটা হচ্ছে, যদি কেউ হাত ভেঙে আসে, পা ভেঙে আসে, পা মুচকে আসে, অর্থাৎ হাড়ের সমস্যা, তাহলে তাকে আমরা অর্থোপেডিক্স ইন্টার্নের কাছে পাঠিয়ে দেবো। তো এই 7 জনের আমাদের টোটাল টিম ছিল, যেখানে আমরা 3 জন এমার্জেন্সি ইন্টার্ন ছিলাম, যারা মেইনলি মেডিসিনের কেসগুলো দেখতো। 2 জন অর্থোপেডিক্সের ইন্টার্ন ছিল, যারা হাড়ের কেসগুলো দেখতো, এবং 2 জন সার্জারি ইন্টার্ন ছিল, যারা কাটা ছেঁড়া পোড়া এই সমস্ত কেসগুলো দেখতো। এর বাইরে আমাদের অনকল রুম ছিল, যেখানে সবসময় সিনিয়ররা থাকতেন। যে কেসগুলো আমরা ডিল করতে পারতাম না, তাদের ডাকতাম, তারা সাথে সাথে চলে আসতো। আমাদের মেডিকেল কলেজের এমার্জেন্সি যে ভবন, এমার্জেন্সি যে ডিপার্টমেন্ট, অর্থাৎ 2 নম্বর গেট দিয়ে ঢুকেই যেটা বাঁদিকে পড়ে, ওইখানে কিন্তু শিশু বিভাগ, স্ত্রী বিভাগ, চোখ, এই 3টে কিন্তু নেই। এই 3টের জন্য আলাদা 3টে বিল্ডিং আছে একই ক্যাম্পাসের মধ্যে, কিন্তু ওই 3টের জন্য 3টে আলাদা ডেডিকেটেড বিল্ডিং আছে। তো আমাদের এমার্জেন্সি ভবনে মেনলি 3 ধরনের পেশেন্ট দেখা হতো: মেডিসিন, সার্জারি এবং অর্থোপেডিক্স। মেডিসিনটা আমরা দেখতাম, সার্জারিটা সার্জারির 2 জন ইন্টার্ন দেখতো, এবং অর্থোপেডিক্সটা অর্থোপেডিক্সের ইন্টার্ন দেখতো। কিন্তু অ্যাকচুয়ালি এইসব ডিমার্কেশন আর থাকতো না, কারণ এমার্জেন্সিতে যখন প্রচুর পেশেন্টে যেতে যেত, তখন কিন্তু কে কোনটা দেখবে সেটা ঠিক করে উঠতে পারতো না। যাই হোক, তো দুপুর 2টো বাজে তখন, এবং আমি মেডিকেল কলেজে এমার্জেন্সিতে ঢুকেছি, আমার প্রথম ডিউটি।
একটা নার্ভাসনেস কাজ করছে, পা ফেলার জায়গা নেই, কি করব বুঝতে পারছি না। কিন্তু ঢুকেই স্টেথো নিলাম, বিপি নিলাম, আমার ব্যাগটাকে ওই আমাদের যে ইন্টারনের রুমটা ছিল ওখানে রাখলাম। সেখানে তখন এসি টেসি ছিল না, এখন এসি লাগানো হয়েছে, তখন একদম এসি টেসি ছিল না। তো সেখানে ব্যাগটা রেখে জল খেয়ে ঢুকলাম এমার্জেন্সিতে। ঢুকেই ধাক্কা, ঢুকেই দেখলাম একজনের শরীর শোয়ানো রয়েছে, মৃতদেহ, মাথাটার অর্ধেক নেই, একটা অ্যাক্সিডেন্ট কেস, পুলিশ নিয়ে এসছে, মাথাটা অর্ধেক নেই, ঘিলুটা বেরিয়ে আছে। ঢুকেই এটা দেখলাম, ধাক্কা, একটু অস্বস্তি ফিল হলো। যাই হোক, এগিয়ে গেলাম এবং প্রথম একটা পেশেন্টকে দেখা শুরু করলাম যে এমার্জেন্সিতে এসছে দেখানোর জন্য। এরকমভাবে একটা দুটো তিনটে একটা করে পেশেন্ট দেখতে শুরু করলাম। আমাদের যে 3 জনের এমার্জেন্সি ইন্টারনেট টিম ছিল, আমি ছিলাম, পৃথা ছিল, শুভাশিস ছিল। তো আমরা 3 জনে ভাগ করে দেখা শুরু করলাম। দেখতে সময় যে কখন কেটে যায় আমরা কিচ্ছু বুঝতে পারলাম না, শুধু পেশেন্টই দেখে যাচ্ছি, একটার পর একটা পেশেন্ট এসে যাচ্ছে। কেউ পেট ব্যথা, কারোর সুগার ফল করে গেছে, কারোর মাথা ঘুরছে, কারোর কাটা ছেঁড়া হয়ে গেছে, তখন তাকে আমরা আবার সার্জারির কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু একটার পর একটা পেশেন্ট এসে যাচ্ছে, একটা সেকেন্ড আমরা মানে দম ফেলার সময় পাচ্ছি না। দুপুর 2টো থেকে শুরু হয়েছে, এরকম চলছে। এর মধ্যে একটা ভালো ব্যাপার ঘটলো, আমার এখনো মনে আছে। আমার প্রথম দিনেই একজন মহিলা এসেছিলেন তার স্বামীর সাথে, তার পেট ব্যথা করছিল, ঠিক আছে। তো আমি তাকে বসালাম, বসিয়ে একটা ওষুধ দিলাম, ইঞ্জেকশন দিলাম অ্যাকচুয়ালি। ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরেও সে বলছে পেট ব্যথাটা একটু কমেছে, পুরোপুরি কমছে না। তখন আমি তাকে আর একটা ইঞ্জেকশন দিলাম এবং সেটা দেওয়ার পরে আধ ঘন্টা পরে সে পুরোপুরি ঠিক হয়ে গেছিল এবং সে আমাকে বললো, ডাক্তারবাবু অনেক ধন্যবাদ, আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। অ্যাকচুয়ালি ডাক্তারি জীবনে পাওয়া এটা হচ্ছে আমার প্রথম ধন্যবাদ। তো সেটা আমাকে একটা অদ্ভুত ভালো অনুভূতি দিয়েছিল। তো এইটা মাঝে একটা ভালো ঘটনা ঘটেছিল। কিন্তু তার বাইরে 1 সেকেন্ড দম ফেলার সময় নেই, কাজ করেই যাচ্ছি, পেশেন্ট দেখেই যাচ্ছি, একবার এদিক একবার ওদিক করতে ফাইনালি একটা সময় এলো যখন দেখলাম নতুন কোনো আর পেশেন্ট নেই। যে সমস্ত পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তারা বাড়ি চলে গেছে সুস্থ হয়ে। যে সমস্ত পেশেন্টগুলোকে অবজারভেশনে রাখার দরকার তারা অবজারভেশনে রয়েছে, কারোর অক্সিজেন চলছে, কারোর স্যালাইন চলছে, এবং যারা ভর্তি হওয়ার তারা ভর্তি হয়ে গেছে এবং নতুন কোনো পেশেন্ট নেই। এই প্রথম একটু দম ফেলার সময় পেলাম। এই সময় প্রথমবার বাইরে তাকানোর সময় পেলাম। বাইরে তাকিয়ে দেখলাম বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7:45 বাজে, অর্থাৎ 2টোর সময় শুরু করেছিলাম, এখন বাজে 7:45। এই প্রায় 6 ঘন্টার সময় যে কোথা থেকে বেরিয়ে গেল, কিভাবে বেরিয়ে গেল, 1 ফোঁটা জল খাইনি, 1 ফোঁটা খাবার খাইনি, কোনো আইডিয়া নেই। তো যাই হোক, নতুন কোনো পেশেন্ট নেই, তো আমি একটু বেরোলাম। আমাদের জাস্ট এমার্জেন্সি বিল্ডিংয়ের বাইরেই চা নিয়ে বসতো, তো ওখানে গিয়ে 1 কাপ চা খেলাম, একটা বাপুজি কেক খেলাম, ফিরে এলাম, জল খেলাম, জল খেয়ে এসে আবার এমার্জেন্সিতে ফিরে এলাম। এবার টুকটাক পেশেন্ট আসে, একটা দুটো এরকম করে পেশেন্ট আসছে। তো আমি ভাবলাম যাক, এরকমই যদি চলতে থাকে তাহলে আর অসুবিধা নেই। আজকে ভগবান কারুর যেন কোনো ক্ষতি না করে, কোনো যেন কিছু না হয়, এরকম 1-2 পেশেন্ট আসুক, তাহলে অসুবিধা নেই। কারণ 2টো থেকে 8টা অবধি পা ফেলার জায়গা ছিল না, মানে আমি ডাক্তার না আমি পেশেন্ট সেটাই বোঝা যাচ্ছে না। কিন্তু যেরকম ভাবা সেরকম কিন্তু হয় না। তখন 9:45 নাগাদ বাজে, খাবো এরকম একটা ভাবছি, সুইগি থেকে একটা অর্ডার দেবো, এরকম একটা প্ল্যান করছি। ঠিক এরকম সময় খবর এলো যে ঠিক সামনে, মানে ওই এমজি রোডের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 20-30 জন আহত হয়েছে, সবাই মেডিকেল কলেজ আসছে। খাওয়া তো গেলই, আমরা একদম সব রেডি হয়ে গেলাম, 7 জন রেডি হয়ে গেলাম। কারণ এই এমার্জেন্সি কেসে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আর ওরকম করে কোনো ডিমার্কেশন নেই যে এ সার্জারি দেখবে, এ অর্থোপেডিক্স দেখবে, এ মেডিসিন দেখবে। তখন সবাই একটাই টিম, সবাই মিলে তখন যতজন পেশেন্ট আসুক না কেন তাদেরকে ট্রিট করা হবে। পুরো ফ্লো অফ পেশেন্ট এলো তারপর একসাথে। পরে সংখ্যাটা জেনেছিলাম 47 জন এসেছিল। স্বাভাবিকভাবে 47 জনের মধ্যে অনেকেরই ছিল যাদের কিছুই হয়নি, হালকা ফুলকা মাথায় লেগেছে, একটু পায়ে লেগেছে, কিছুই হয়নি। অ্যাকচুয়ালি কারোর তেমন কোনো সিরিয়াস কিছু ছিল না, বা কেউ মারাও যায়নি। কয়েকজনের মাথায় একটু চোট পেয়েছিল, মাথা থেকে রক্ত বেরোচ্ছিল, কারোর পা থেকে একটু চিড়ে গেছিল, রক্ত বেরোচ্ছিল। তো সার্জারির ইন্টার্নরা স্টিচ করা শুরু করলো যাদের দরকার, আমরা ড্রেসিং করা শুরু করলাম। আর একজনের একটু পা
ক্র্যাক করে গেছিলো, যেটা এক্সরে করে জানা গেল। তো তার প্লাস্টার করা অর্থোপেডিক্সের ইন্টার্ন শুরু করলো। তো আমরা এই পুরো 42-47 জন যতজন ছিল তাদেরকে আমরা সবাই একে একে ট্রিট করতে শুরু করলাম। সবাইকেই মোটামুটি ওষুধ দিয়ে, কাউকে প্লাস্টার করে, কাউকে স্টিচ করে আমরা অবজারভেশনে রাখলাম, এবং অবজারভেশনে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখার পরে ফাইনালি তাদেরকে আমরা ছেড়ে দিলাম। সবাই চলে গেছিল, কারণ কারোর কোনো সিরিয়াস কিছু ছিল না। ঘড়িতে দেখলাম দুপুর বলছি, এখনো বলতে গিয়ে ভুলে গেছি, রাত দুপুর 1:45 বাজে। 1:45, কারণ 42 জন পেশেন্টকে দেখে, সেলাই করে, প্লাস্টার করে, তাদের এক্সরে করিয়ে, সমস্ত ইনভেস্টিগেশন করিয়ে অবজারভেশনে রেখে ছাড়তে প্রায় 3 ঘন্টার ওপর চলে গেছিল। 1:45 বাজে। এর মাঝে খাওয়া হয়নি, জল খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। প্রচণ্ড খিদে পেয়েছে। সুইগি খুলে দেখলাম যে যা দাম দেখাচ্ছে, পয়সা নেই অত দাম দিয়ে খাবার কেনার সেই মুহূর্তে অ্যাটলিস্ট। তো বেরোলাম, বেরিয়েই 2 নম্বর গেটের বাইরেই, মেডিকেল কলেজের 2 নম্বর গেটের বাইরেই একজন চা নিয়ে বসতেন, চা, ডিম টোস্ট, সারা রাত খোলা থাকতো ওটা। তো আমরা খেপে গেলাম এবং সেখানে গিয়ে ওই চা, ডিম টোস্ট এইসবই খেলাম। একদমই মাঝরাতে এরকম খেও না, অম্বল হয়, ঠিক আছে, খুবই খারাপ হয়, কিন্তু ওটা খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো ওটাই আর কি খেয়েছিলাম, এবং ডিম ভাজা খেতে ইচ্ছাও করছিল আর কি। তো ওই সমস্ত খেয়ে আবার 1 কাপ চা খেয়ে ব্যাক করলাম আবার এমার্জেন্সিতে। রাত 2:15, 2:30 এরকম একটা কিছু বাজে। তো নতুন কোনো পেশেন্ট নেই, এমার্জেন্সি ফাঁকা, পুরোপুরি ফাঁকা। অদ্ভুত ভালো লাগছে তখন। আমাদের ইন্টার্নদের একটা অদ্ভুত খুশি হচ্ছে যে আমরা এমার্জেন্সি ফাঁকা করে দিয়েছি। এটা ছবি তুলে নিলাম, কারণ সমস্ত পেশেন্টকে আমরা সুস্থ করে আইদার বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর যাদের ভর্তি হওয়ার দরকার ছিল তারা ভর্তি হয়ে গেছে। পুরো এমার্জেন্সিটা ফাঁকা। সে একটা অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য, ভাবা যায় না। দুপুর 2টায় থিকে ভিড়, আবার রাত 10টায় থিকে ভিড়। তারপরে ফাইনালি এমার্জেন্সিতে এই মুহূর্তে একটা পেশেন্ট নেই। ছবি তুললাম ফাঁকা এমার্জেন্সিতে। তারপরে ঠিক করলাম তো একটু ঘুমোনো যেতে পারে, কারণ আমার শরীর চলছিল না। আমি রাত 9টা-10টায় এমনি ঘুমিয়ে পড়া পাবলিক। রাত 2-2:30 বেজে গেছে, একটাবার বসতে পারিনি অবধি। তো ঠিক করা হলো খেপে ঘুমানো হবে। আমাদের যে ইন্টার্নদের যে রুমটা ছিল, ওখানে যে বেডটা ছিল, ওখানে 3 জনই শুতে পারবে ম্যাক্সিমাম, তার বেশি নয়। কোনো এসি ফেসি কিন্তু তখন ছিল না, এখন কিন্তু রয়েছে। তো যাই হোক, তো ঠিক করা হলো যে 3 জন প্রথমে শোবে, তারপরে তারা জাগবে, পরে 4 জন শোবে। তো মোটামুটি ঠিক করা হলো 3টে থেকে 5টা একদল ঘুমাবে, আর তারপরে তারা জেগে থাকবে বাকি টাইমটা, কারণ আমাদের 8টা অবধি শিফট। তারপরে বাকি টাইমটা তারা জেগে থাকবে, এবং বাকিরা তারপরে ঘুমিয়ে যাবে, বা যদি চলে যেতে চায় হোস্টেলে চলে যেতে পারে। এই হচ্ছে মোটা কথা। এইটা মোটামুটি ঠিক করা হলো। তো আমি বললাম, ভাই আমি পারছি না, 3টে বাজে, আমি একটু শোবো, আমি 2 ঘন্টা এখন শুতে চাই, 5টা অবধি আমায় ডেকে দিস 5টায়। আর কনসিডার করলে 5:15 ডাকিস ভাই, 15 মিনিট একটু কনসিডার করে দিস, বলে আমি 3টের সময় শুতে গেলাম। কি হলো, সবে তন্দ্রা আসছে। ভগবানকে বলেছিলাম, ভগবান 2 ঘন্টা আমাকে ঘুমোতে দাও। সবে তন্দ্রা আসছে, দেখি হো 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 করে চিৎকার হচ্ছে। ঘুমটা গেল ভেঙে। এখন ঘুম যখন ভেঙেই গেছে, ফালতু শুয়ে থেকে লাভ নেই, গেলাম কি হয়েছে দেখার জন্য। দেখলাম একটা 14 বছরের মেয়ে, তাকে নিয়ে তার বাবা, মা, কাকা, পিসি এবং আরো 2-1 জন, প্রায় 6-7 জন মিলে একটা 14 বছরের মেয়েকে নিয়ে এসছে, হাতটা জড়িয়ে একটা কাপড় দিয়ে। বুঝতে অসুবিধা হলো না, এবং সেটাই স্বাভাবিক। মেয়েটার ব্রেকআপ হয়েছে, 14 বছর বয়স, সেই জন্য সে হাত কেটেছে। বলাই বাহুল্য, ওইভাবে হাত কাটে না, হাত কাটলে কিছু হয় না। যা কেটেছে তাতে চামড়াও পুরোপুরি কাটেনি, তো সেইখান থেকে একটু রক্ত বেরিয়েছে। তার বাবা মা পাগল হয়ে গেছে, সেটা যদিও স্বাভাবিক, এবং ওইভাবে নিয়ে এসে সবাই অ্যাংশাস, সবাই অ্যাংজাইটি, সবাই পাগল হয়ে গেছে। এই সময় আপনি বলুন কি মনে হবে আপনার? আপনি মনে হয় বলবেন যে সিম্প্যাথি দেখানো উচিত মেয়েটার প্রতি। সত্যি কথা বলছি, ওই সময় সিম্প্যাথি পাচ্ছিল না। একটা 14 বছরের মেয়ে ব্রেকআপ হয়েছে বলে হাত কাটার চেষ্টা করছে, রাগ হচ্ছিল মেয়েটার উপর। মনে হচ্ছিল মেয়েটাকে একটু শাসন করি, কিন্তু সে উপায় তো নেই। আমি ওর গার্জেন নই যে শাসন করব। ঠিকই ভাবছেন, আমি গার্জেন নই যে শাসন করব। তো যাই হোক, একটু হালকা ফুলকা ড্রেসিং করলাম, মেয়েটাকে একটু কড়া গলায় বললাম এরকম আর করো না, আর ওর বাবা মাকে বললাম যে এখানে এসে সাইকিয়াট্রিক কাউন্সিলিং করান।
তোমাদেরও বলছি, মানসিক সমস্যাকে হালকাভাবে নেবে না। কাউন্সিলিংটা খুব এফেক্টিভ জিনিস, তোমরাও দরকার হলে করাবে। তো বললাম কাউন্সিলিং করাবেন, ফ্রিতে কাউন্সিলিং হয় এখানে, বলে বাড়ি পাঠিয়ে দিলাম। 4টে বেজে গেছে, আমার কোটা হচ্ছে 5:15 অবধি, মানে আমার হাতে এখনো 1 ঘন্টা 15 মিনিট আছে। দেখলাম ফালতু সময় নষ্ট করে লাভ নেই, শুলাম, ঘুম আর এলো না। এই এদিক ওদিক করতে করতে দেখলাম একটু একটু করে আলো ফুটে উঠছে, পাখির ডাক। উঠলাম, এমার্জেন্সির বাইরে এলাম, 1 কাপ চা খেলাম, চোখের সামনে সূর্য ওঠা দেখলাম, পাখির আওয়াজ শুনলাম। এমার্জেন্সিতে ফিরে এলাম, এমার্জেন্সি ফাঁকা, কোনো পেশেন্ট নেই। চেয়ারটায় বসলাম এবং বাকিদেরকে ঘুমোতে পাঠালাম। তারপর টুকটাক পেশেন্ট আসতে থাকলো এবং ওষুধ লিখে ছেড়ে দিতে থাকলাম। এইভাবেই 8টা বেজে গেল। পরের শিফট চলে এলো, মর্নিং শিফট। মর্নিং শিফটটা মজার ছিল, 8টা থেকে, মানে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি। তো ফাইনালি 8টার সময় ছুটি হলো। এমার্জেন্সি ডিউটির একটা মজা ছিল, ওই দিন আর ডিউটি থাকতো না, মানে এটা ইনহিউম্যান হয়ে যেত, মানে সেদিন যদি আবার আসতে হতো। তো সকাল 8টার ছুটি হয়ে যেত, আবার পরের দিন ডিউটি থাকতো, সেদিন আর ডিউটিটা থাকতো না। তো আমার বাড়ি, আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম বাড়ি থেকে, তো মোটামুটি 1 ঘন্টা লাগতো বাড়ি ফিরতে। এবং ফাইনালি আমি বাড়ি 9টা, 9:30 নাগাদ ফিরেছিলাম। ফিরে স্নান করে বিছানায় পড়েছিলাম এবং তারপরে কি হয়েছিল আর মনে নেই। উঠেছিলাম বিকেল 4টে না 5টায়। খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, কারণ শরীরে কিছু ছিল না। তো আপনারা যারা মানে হাসপাতালে গিয়ে 10-15 মিনিট অধৈর্য হয়ে যান, তারা ভাবুন 18 ঘন্টা গন্ধ, ওষুধের গন্ধ, ইঞ্জেকশনের গন্ধ, ফরম্যালিনের গন্ধ, স্যানিটাইজারের গন্ধ, গ্লাভসের গন্ধ, রক্তের গন্ধ, বমির গন্ধ, এই সব কিছুর সাথে 18 ঘন্টা একটা 24 বছরের ছেলে, 23-24 বছরের ছেলে মেয়েরা থাকে। একটু কষ্টের বটে, খুব একটা সহজ নয়। তো যাই হোক, এই হচ্ছে আমার গল্প, আমার প্রথম মেডিকেল কলেজে এমার্জেন্সি ডিউটির গল্প। যদি চ্যানেল নতুন হও তাহলে জানো কি করতে হবে, সেগুলো নিয়ে আর নতুন কিছু বলার নেই। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও যদি ভালো লাগে, অবভিয়াসলি। না ভালো লাগলে তো আলাদা ব্যাপার। আর যে কথা বলার, যদি আমি বায়োলজি পড়াই, তো সেই বায়োলজি পড়ার জন্য আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, বায়োলজি বাই ডক্টর অর্কদীপ বলে। সেই ইউটিউব চ্যানেলটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা পড়ো, সেটা যে কোনো ক্লাসেই হোক, আমার যে কোনো ক্লাসের স্টুডেন্টই, 8 থেকে 80 সবাই, আমি বলি 8 থেকে 80 সবাই আমার ভিডিও বুঝতে পারবে, সেই কনফিডেন্স আমার আছে। তাই সেখানে গিয়ে তোমরা যে কোনো ভিডিও দেখতে পারো। এখনো আপলোড সেভাবে করিনি, তবে করতে থাকবো সামনের দিনে। আর যেটা কথা বলার, আমরা বাংলা ভাষায় 2022 নিটের জন্য একটা 1 বছরের কোর্স আনতে চলেছি বাংলা ভাষায়, এবং পয়সা যাতে কোনো ফ্যাক্টর না হয় সেই জন্য একেবারে কম পয়সায় 4টে সাবজেক্ট, বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, 4 জন স্পেশালিস্ট ফ্যাকাল্টি দিয়ে একটা 1 বছরের কোর্স আনতে চলেছি 2022-এর জন্য, যেটা খুব শিগগিরই চালু হবে। এবং সেই কোর্সটার ফিজ কিন্তু যদি হিসেব করি আমি, তাহলে মাসে 1000 টাকাও নয়, তারও অনেকটা কম হবে। অর্থাৎ বছরে আমরা 10,000 টাকাও নেব না, তার থেকে অনেকটা কম নেব। এবং যদি কেউ গ্রুপে আসে তাহলে তো আরও ডিসকাউন্ট পাবে। তো সেইটার জন্য সেটা করতে হবে 9674916511। চাপ নেওয়ার দরকার নেই, এই নম্বরটা ডেসক্রিপশন বক্সে থাকবে। ওই নাম্বারে তোমাদের নাম, ফোন নাম্বার, আর কোন সালে এইচএস দিয়েছো বা দিচ্ছ এই বছর, সেইটা লিখে একটা মেসেজ করে দিও। যখনই আমাদের কোর্সটা লঞ্চ হবে তোমাকে ফোন করে নেওয়া হবে। ফোন নাম্বারটা 9674916511। হোয়াটসঅ্যাপ, এটা ফোন কল নয়, কিন্তু হোয়াটসঅ্যাপই করতে হবে। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে থাকবে। এইটুকুই বলার ছিল। আবার কোনো গল্প নিয়ে সামনে ফিরবো। ততক্ষণের জন্য ডক্টর লুজার সাইনিং অফ।